রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 25তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। সম্প্রতি তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেছেন। তার নতুন দায়িত্ব গ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে তিনি আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্যার আমাদের সময় দিয়েছেন। স্যার আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। স্যার প্রথম প্রশ্ন যদি করতে চাই আপনাকে, জুলাই আগস্টের সেই উত্তপ্ত দিনগুলোর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন ছিল স্যার? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে জুলাই আগস্টে বাংলাদেশের অন্যান্য বড় বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি যেমন ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থাটাও অনেকটা সেরকমই ছিল আর কি। তবে এখানে কিছু ভিন্ন মাত্রাও ছিল। আমাদের এখানকার ছাত্রছাত্রীরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন একেবারে শুরু থেকেই তারা বিভিন্ন ফর্মে এইটাতে অংশ নিয়েছে এবং তাদের অসম্ভব সব প্রতিকূলতার ভিতর দিয়ে যেতে হয়েছে আর কি। তো আমি সে সময় আমাদের ছাত্রছাত্রীদের যে দৃঢ়তা দেখেছি এবং ছাত্রছাত্রী নির্বিশেষে, সেটা একটা অত্যন্ত উদ্দীপনামূলক এবং একটা সময় আর কি। এবং একই সাথে তাদের যে সাহসিকতা, কারণ তারা একটা খুব কঠিন সময়ের মধ্যে ছিল যখন ক্যাম্পাসে সরকারি দলের প্রচন্ড একটা আধিপত্য ছিল এবং সবসময় তারা বিগত বছরগুলোতে, আগের সময়গুলোতে বিভিন্ন রকম নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু তারা অত্যন্ত সাহস নিয়ে তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আর কি। একই সাথে শিক্ষকদের মধ্যে খুব একটা ছোট অংশ যারা সবসময় এই সমস্ত অন্যায় অনাচার এবং ছাত্রদের উপর নিপীড়নের বিরুদ্ধে যারা দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন, তারাও সক্রিয় ছিলেন। তাদের সংখ্যা যদিও খুব বেশি ছিল না, কিন্তু তারা আসলে শুধু জুলাই আগস্ট না, অনেক অনেক লম্বা সময় ধরে, অনেক পেছনের সময় ধরে তারা ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করেছিলেন। তো সামগ্রিকভাবে বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং আসলে যদি একটু ব্রডলি বলতে হয়, রাজশাহী শহরের স্কুল, কলেজ, বুয়েট, মেডিকেল কলেজ, আসলে সমস্ত ছাত্রছাত্রী একটা অসাধারণ দৃঢ় ভূমিকা পালন করেছিল। ক্যাম্পাসের তখন তো আমরা দেখেছি সংবাদ মাধ্যমগুলোতে ক্যাম্পাসে অনেক সহিংসতার ঘটনা ঘটেছে, পুলিশ শিক্ষার্থীদের উপর পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীদের হতাহতের সংখ্যা কেমন ছিল? কেমন শিক্ষার্থী হতাহত হয়েছে? এটা আসলে যেটা হয়েছে সেটা হলো যে সরকারি দলীয় ছাত্র সংগঠনের হামলা এবং একই সাথে আমাদের সেই সময়কার যে পুলিশ বাহিনী, তারা অনেকটাই তাদের সহায়কের ভূমিকায় ছিল আর কি। তো এর ফলে ছাত্রছাত্রীদের উপরে অনেক সময় নানান ধরনের হামলা হয়েছে এবং তারা নিপীড়নের শিকার হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্তরে ডজন খানেক ছাত্রছাত্রী তারা বিভিন্নভাবে আহত হয়েছে আর কি। জি স্যার, আমরা তৃতীয় কোশ্চেনে যাই। কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ক্ষমতার পট পরিবর্তনের এই সংগ্রামটা আপনি কিভাবে দেখছেন জাতীয় পর্যায়ে যদি বলি? না, আমি এইটাকে আসলে আমি মনে করি যে এটা হওয়ারই ছিল, কিন্তু ঠিক কি ফর্মে এটা পরিণতি লাভ করবে এইটার ব্যাপারে একটা অস্পষ্টতা ছিল। আসলে বাংলাদেশে গত 1.5 যুগ ধরে যে ধরনের শাসন চলছিল, তাতে বাংলাদেশের জনগণের, জনগোষ্ঠীর একটা খুব বড় অংশ তারা নানানভাবে নিগৃহীত হয়েছে, নানানভাবে নির্যাতিত হয়েছে, অনেকে জীবন দিয়েছে, অনেকে গুমের শিকার হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ যারা ছিল তাদের উপরে জেল, জরিমানা, মামলা, এগুলো সবকিছুই সমান তালে চলেছে আর কি। ফলে যাদের বুদ্ধি বিবেক ছিল এবং যারা ন্যায় অন্যায়ের ভেদাভেদটা করতে পারতেন, তাদের ভিতরে এক ধরনের অসন্তোষ এবং ক্ষোভ, এটা সবসময় ছিল আর কি। স্পেশালি যে শেষ যে 3টা নির্বাচন হয়ে গেল, যেটা কোনো স্ট্যান্ডার্ডেই গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় না আর কি, সেগুলো মানুষের ভিতরে পুঞ্জীভূত ক্ষোভ এটাকে বাড়িয়ে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা শুরু করেছিল কোটা নিয়ে, সরকারি চাকরিতে কোটা, এরপরে আসলো হচ্ছে যে বৈষম্যহীন সমাজ, তারপরে আসলো এটা এক দফার যে আন্দোলন।
এটা একটা একই সুতাতে গাথা এবং যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যখন এই দেশের মানুষ দেখলো যে আমাদেরই বাচ্চাদেরকে মানে একেবারে নির্মম ভাবে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে, তখন তাদের ভিতরে যে পুঞ্জীভূত যে অভিযোগ এবং যে ক্ষোভটা ছিল সেটা একেবারে একসাথে এটার একটা বহিঃপ্রকাশ দেখা যায়। এবং মানুষ যখন একবার ভয়কে কাটিয়ে রাস্তায় নেমে যায় তখন আসলে তাদেরকে দমিয়ে রাখা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি যেটা বলবো যে এটা যদি কেউ বিশ্লেষণ করতে চায় তাহলে তার এটা ভুললে চলবে না যে এই ঘটনাটা আসলে জুলাই আগস্টের ঘটনা না। এটার পেছনে অনেক ইতিহাস আছে এবং সবকিছু মিলেই এমন একটা ক্ষেত্র তৈরি হয়েছিল যখন ছাত্রদের ডাকে জনতা রাস্তায় নামলো, তখন এটা একটা চূড়ান্ত পরিণতি লাভ করলো আর কি। তবে এটার ক্ষেত্র তৈরি হয়েছে ১.৫ দশকেরও বেশি সময় ধরে। জি স্যার, পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীরা এখন আন্দোলনে রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তা কি আসলে? এখানে আমি খুব অনেস্টলি আমার উত্তর দেবো আর কি। আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এটা নিয়ে আমি আসলে বিগত ১০-১৫ বছর ধরে এটা নিয়ে আমার চিন্তা। ইভেন তারও আগে আমি যখন ছাত্র ছিলাম তখনও এই কোটা নিয়ে আমি ভেবেছি আর কি। আমি এই পোষ্য কোটার রাখার পেছনে কোনো খুব শক্তিশালী নৈতিক ভিত্তি অথবা যুক্তি দেখি না, কিন্তু তারপরেও যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে এটা এখানে আছে। আমি ছাত্রছাত্রীরা এখন যে দাবি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে, আমি আমার একেবারে পার্সোনাল জায়গা থেকে মনে করি যে তাদের যে কথাবার্তাগুলো তারা বলছে সেগুলোর পেছনে শক্তিশালী যুক্তি আছে। আমি মনে করি যে তারা অযৌক্তিক কথাবার্তা বলছে না আর কি। আমরা শুনেছি স্যার সাবেক একজন উপাচার্য তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই পোষ্য কোটা বা কোটা প্রথা চালু করেছিলেন। সবচেয়ে খারাপ দৃষ্টান্ত হলো পরবর্তীতে নাকি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুসরণে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এই যে পোষ্য কোটার যে ব্যাপারটা এটা চালু করেছে। এই কথাটি বাজারে চালু আছে, তবে এটার অথেন্টিসিটি সম্পর্কে আমি নিশ্চিত নই। আসলে বিভিন্ন ফর্মে এই ধরনের কোটা এটা বাংলাদেশে প্রবাবলি, আমি নিশ্চিত নই যেহেতু সেই জন্যই প্রবাবলি কথাটা বলছি, যে এটা আমি যেটুকু জেনেছি যে এটা আরো আগে থেকেই ছিল এবং এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন ফর্মে এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিস ছিল। হতে পারে সেটা হলো এইটাকে একটা কাঠামোবদ্ধ জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো একজন উপাচার্য এরকম একটা ভূমিকা রেখেছেন, কিন্তু প্রবাবলি আপনারা সাংবাদিক, আপনারা আরো ভালো করে খতিয়ে দেখবেন, হতে পারে এটা তার আগে থেকেই ছিল আর কি। কাগজে কলমে এরকম এটাকে একটা জায়গায় নিয়ে আসা সেইটা হয়তো পরে ঘটেছে, কিন্তু জিনিসটা আগেই ছিল। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে জিনিসটা ছিল একজন উপাচার্য চালু করেছেন বলে যে এক ধরনের রটনা আছে, এই রটনা যারা শুরু করেছেন তারা নিজেরাও কখনো পোষ্য কোটা বাতিল করেননি এবং তাদের সন্তানদের ভিতরেও অনেকে এই পোষ্য কোটার সুযোগ সুবিধা নিয়েছে আর কি। তো ব্যাপারটা আসলে ঠিক যেভাবে বলা হয় হয়তো ততখানি সরল না আর কি। তবে আমি যেটা বলছিলাম যে আমি আমার নিজের বুদ্ধি বিবেকের জায়গা থেকে, ন্যায়পরায়ণতার জায়গা থেকে এটা থাকার জন্য খুব শক্তিশালী কোনো যুক্তি কখনোই খুঁজে পাইনি। জি স্যার, বাতিলের কথা বলছেন, এটা বাতিল করা যাচ্ছে না কেন স্যার? না, বাতিল না করতে, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই জায়গাটাতেই আমরা একটা সমস্যার ভিতরে আছি। আমি একেবারে অকপটে স্বীকার করি এই মুহূর্তে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সমস্যার মধ্যে আছি। তার কারণ হচ্ছে যে প্রায় 50 বছর সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা যারা আছেন তারা এই পোষ্য কোটার সুবিধাভোগী। তো এই সুবিধাটা তাদের এত দীর্ঘদিন ধরে তারা প্র্যাকটিস করেছেন যে এখন এটাকে পুরাপুরি তুলে দেওয়াটা তাদের কাছে, অনেকের কাছেই খুব একটা বড় একটা ধাক্কা বলে মনে হচ্ছে আর কি। ইনফ্যাক্ট আজকেই আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিং এর আগে আমি একটা চিঠি পাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কাছ থেকে এবং সেই চিঠিটা আমাকে দিয়ে যাওয়া হয়। সেই চিঠিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে সর্বসম্মতিক্রমে যে পোষ্য কোটা যে শুধু থাকবে তাই না, আমরা যে 3% প্রস্তাব করেছিলাম এটাকে যেন 5% নিয়ে যে অবিলম্বে কার্যকর করা হয়। তাহলে বুঝতেই পারছেন যে এই যে নানাবিধ ইন্টারেস্ট এবং নানাবিধ প্রতিবন্ধকতা,
এগুলো আমাদেরকে একটা ডিসিশনে যেতে একটা কি বলে যে ঐক্যমতে পৌঁছাতে এগুলো বড় বড় প্রতিবন্ধকতা হিসাবে কাজ করছে। জি স্যার, পোষ্যকোটা নিয়ে আপনি এখন যে সমসাময়িক বিষয়গুলো মধ্যে পোষ্যকোটা অনেক বেশি ক্যাম্পাসে আলোচিত হচ্ছে, শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন, আপনি ভালো ব্যাখ্যা দিয়েছেন স্যার। ভর্তি পরীক্ষা নিয়ে একটু জানতে চাই। বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী 5 জানুয়ারি থেকে শুরু হবে। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে আপনাদের পদক্ষেপ অভিভাবক ও ভর্তি ইচ্ছুকদের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে। ভর্তি পরীক্ষা পদ্ধতিতে এবার কোনো পরিবর্তন আসছে কিনা? বিগত বছরগুলোতে যেভাবে হয়েছে ভর্তি পরীক্ষা না, আমার তো মনে হয় যে এটাই একটা মস্ত বড় পরিবর্তন। এর আগে আমরা কখনো বিকেন্দ্রীকরণে যাইনি। এই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় তার পরীক্ষাগুলো বিভিন্ন বিভাগীয় শহরে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে নেয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে। তো এটা কিন্তু একটা আমি নিজে পার্সোনালি ফিল করছি যে অনেক বড় একটা চ্যালেঞ্জ আর কি, যে আমাদের এই পরীক্ষাগুলো সুন্দর করে নিতে হবে। এটা নেওয়াটার অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটা হচ্ছে যে আমাদের লোক বলের সংকট আছে। আপনারা জানেন যে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়নি। এটার কারণও আপনারা জানেন যে শিক্ষক নিয়োগে যে ভয়ঙ্কর সব অনিয়ম হয়েছে, সেটার কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকেই বিতর্কিত করে ফেলা হয়েছে। তো এর ফলে যেটা হয়েছে যে আমাদের প্রবীণ শিক্ষকরা রিটায়ারমেন্ট নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আমরা তাদের রিপ্লেসমেন্ট পাচ্ছি না। কাজে আমরা এটা নিয়েও খুব সতর্কতার সাথে এগোচ্ছি যে আমরা একটা নতুন পদ্ধতিতে যাব, আমাদের যেন ত্রুটি বিচ্যুতি গুলো না হয় এবং আমরা যেন সুনামের সাথে এই পরীক্ষা কার্যক্রমটা চালিয়ে যেতে পারি। আজকেই এটা নিয়ে একটা মিটিং ছিল, সেই মিটিং এ প্রশ্নকোটা সহ এগুলো নিয়েও আলোচনা হয়েছে আর কি। আমরা এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি এবং এখন পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে আমরা যে তারিখগুলো নির্ধারণ করেছিলাম আমরা এটাকে টার্গেট করেই আমরা সামনে এগোবো। জি স্যার, আজকে সিদ্ধান্ত নিয়ে স্যার কিছু বলা যাবে? মিটিং এ কি আলোচনা হয়েছে? আজকে এই জিনিসগুলোই রিভিউ হয়েছে। পোষ্যকোটা একটা বড় ইস্যু ছিল এবং সেটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমি যেটা ফিল করছি আমার উপরে যে প্রেশারটা সেটা হচ্ছে যে যেহেতু আমি এই মুহূর্তে প্রশাসনের দায়িত্বে আছি, আমার পার্সোনাল ফিলিং আমি কি মনে করি সেটা এক জায়গায়, আবার একই সাথে এই পুরা প্রতিষ্ঠানটাকে কি করে সচল রাখা যায় এবং ছাত্রদের পঠন পাঠন এবং অন্যান্য দিকগুলোকে কি করে শক্তিশালী করা যায় এটাও আমাকে চিন্তা করতে হচ্ছে। আর এই যে স্টেক হোল্ডারদের ভিতরে যে মানে মানে মতৈক্য যে আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, এখানে পার্থক্যটা কমিয়ে নিয়ে এসে একটা সুন্দর সিদ্ধান্তে কিভাবে আসা যায় সেটা নিয়ে কিন্তু অনেকে দিনরাত কাজ করছে, কাজ চলছে এবং আমরা আশা করছি যে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো যেটা হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কল্যাণ ডেকে নিয়ে আসবে। ভালো হবে। জি স্যার, ছাত্র রাজনীতি নিয়ে স্যার একটু জানার। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে একটা আলোচনা হয়েছে। শিক্ষক কর্মচারীদের রাজনীতি, যেটা শিক্ষক রাজনীতি, তাদের রাজনীতি নিয়েও কথা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনো সিদ্ধান্ত হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে এটা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দলীয় রাজনীতি নিয়ে আসলে কি ভাবছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় এইখানে আমার এগেইন এখানে আমি যে জিনিসটার উপরে জোর দিয়েছি সেটা হচ্ছে যে আমার ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়টাকে কিভাবে দেখতে চায়। ইনফ্যাক্ট আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র রাজনীতি নিয়ে যে ধরনের ভিউ ছিল যে ছাত্র এবং শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করে দেওয়ার মতো কথাও এসেছিল। পরে আমি জেনেছি যে এর ভিতরে কিছু কৌশলগত ব্যাপার ছিল। আসল কথাটা হচ্ছে যে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি বাংলাদেশে চলেছে দীর্ঘ সময় ধরে, এই ধরনের অপরাজনীতি আমি মনে করি না আর কখনো বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার সুযোগ আছে। তো আমার ছাত্রছাত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের সাথে যারা সংশ্লিষ্ট তারা ঠিক করবেন যে একটা সুস্থ রাজনৈতিক ধারা যেটা মেজরিটির কাছে গ্রহণযোগ্য হবে সেই ধরনের একটা ধারায় কিভাবে আসা যায়, এবং এইটাকে সামনে রেখে এবং রাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে আমরা বারবার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসেছি, আলাপ করেছি, তাদের সমস্ত পরামর্শগুলো আমরা একসাথে করে সেটার বিচার বিশ্লেষণ করছি। ইনফ্যাক্ট এই কাজটা শেষ হয়ে যেত যদি পোষ্যকোটা নিয়ে এখন এই ধরনের একটা ডামাডোলের ভিতরে আমরা না পড়তাম, তাহলে ওই কাজটা আমরা এরই মধ্যে শেষ করেছি। তো কথাটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন ফর্মের রাজনীতি হবে অথবা হবে না সেটা আমার ছাত্রছাত্রীরা এবং যারা এর সাথে সরাসরি সংশ্লিষ্ট তারাই ঠিক করবেন, কিন্তু কি হবে না সেটা আমি বলতে পারি। সেটা হলো আমরা সিট দখল, সিট বাণিজ্য
ছাত্রদের উপর হামলা, নিপীড়ন, আধিপত্য বিস্তারের যে প্রবণতা, এই জিনিসগুলো আমার মনে হয় যে আমরা সবাই একমত হবো, এগুলো আর কখনো আমরা ক্যাম্পাসে ফিরতে দেব না। আমাদের খুবই দৃঢ় একটা অবস্থান থাকবে। এই ধরনের ছাত্র রাজনীতির নামে যে গুন্ডামি এবং অপরাজনীতি চলেছে, সেইটার আমরা ক্যাম্পাসে আসতে। জি স্যার, রাকসু নিয়ে একটু কথা বলি। রাকসুর কথা বলেছেন 1969 সালের পর থেকে নানা কারণে রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা বন্ধ রয়েছে 1969 সাল থেকে। 2019 সালে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করলেও এটা করোনার কারণে স্থগিত হয়ে যায়। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাবির এখন আসলে পরিকল্পনা না, এটা আমি একদম শুরু থেকেই এটাকে প্রায়োরিটিতে রেখেছি। তার কারণটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের বহু কথা থাকে, সেই কথাটা একটা নির্বাচিত একটা ভ্যালিড একটা বডির কাছ থেকে আসলে বিশ্ববিদ্যালয় চালানোও সহজ হয়, জবাবদিহিতার ব্যাপারটাও থাকে, এবং সবকিছুই সুন্দর হয় আর কি। নির্বাচিত প্রতিনিধি আমারই ছাত্রছাত্রীরা, তারা একটা স্বচ্ছ একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নির্বাচিত করবে, এবং তাদের দায়বদ্ধতা থাকবে, এবং তারা আমাদের কাছে জানাবে যে ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষা এবং তারা কি চায়, এটা তারা জানাবে আর কি। তো আমি মনে করি যে একটা সুস্থ বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রক্রিয়াটা খুব জরুরি, এবং এইটা আমরা একজন রাষ্ট্র ট্রেজারার, তিনি তার অফিস নিয়ে এটার জন্য যে হোমওয়ার্কটা করতে হয়, ইনক্লুডিং পসিবল রিভিশন ইন দ্য অর্ডিন্যান্স, এগুলোর কাজ উনি করছেন। আমাদের ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ আমরা এটা ছাত্রদেরকে দিতে পারবো আর কি। নির্বাচন স্যার কবে নাগাদ হইতে পারে স্যার? নির্বাচনের এখানে একটা জিনিস ছিল যে আমি চেয়েছিলাম 6 মাসের ভিতরে আমরা এই জায়গায় পৌঁছে যাব। তো হতে পারে যে কিছু কম বেশি হতে পারে, কিন্তু খুব বেশি কম হবে বলে মনে হয় না, কারণ আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলে এটা আমরা করতে পারবো আর কি। জি স্যার, প্রযুক্তি নির্ভর, আমরা পরবর্তী কোশ্চেনে যে প্রযুক্তি নির্ভর বিশ্বে তরুণ প্রজন্ম মাদকাসক্তি, অনলাইন জুয়া ও আরো অন্যান্য নেশার মতো অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো একাডেমিক বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস চালু করা যায় কিনা স্যার? এটা আপনি জেনে খুশি হবেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রীরা নির্ভয়ে নিঃসংক চিত্তে কো কারিকুলার এবং খেলাধুলার যে কার্যক্রম এগুলো চালিয়ে যাচ্ছে আর কি। খেলাধুলা নিয়ে অত্যন্ত অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গিয়েছিল, এটাও বোধহয় আপনারা জানেন, যে দুটো বিভাগের খেলা নিয়ে, এবং আমি খুবই মর্মাহত যে আমাদেরই ছাত্রদের আচার আচরণ কোনো সময় সীমা ছাড়িয়ে যায় আর কি। তো এখন আবার খেলাধুলা পুরোদমে চলছে, এবং প্রতিদিনই কালচারাল, এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি একেবারে সারাদিনই আমাদের বিশ্ববিদ্যালয়ে চলছে। আমি এটাকে শক্তিশালী করার ব্যাপারে খুবই আশাবাদী, এবং আমরা এটার জন্য যত ধরনের সহযোগিতা করতে হয় করব। তার কারণ বিশ্ববিদ্যালয়টাকে যদি একটা সুন্দর বিশ্ববিদ্যালয় করতে হয় তাহলে এই ধরনের অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই আর কি। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে এখান থেকে বেরিয়ে যাক। জি স্যার, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে একটু কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনার পড়ালেখা, এখান থেকেই 1998 সালে আপনার কর্মজীবন শুরু করেছেন। এছাড়া আপনার দেশে বিদেশে আরো কাজের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আপনার শিক্ষা জীবন ও উজ্জ্বল কর্মজীবন সম্পর্কে স্যার যদি একটু বলতেন। না, এটা নিজের শিক্ষা জীবন সম্পর্কে নিজের বলাটা তো খুব শোভা পায় না। এটা নিয়ে কথাবার্তা অন্যরাই বলবেন, আমি নিজের ইয়ে নিয়ে খুব কিছু বলতে চাই না। আমি খুবই সৌভাগ্যবান যে আমি পদার্থবিজ্ঞানকে ভালোবেসেছিলাম, এবং এই ভালোবাসাই আমাকে আসলে আমি বলবো যে আমার অন্যতম বড় শক্তির উৎস আর কি। যে আমি এমন একটি বিষয় নিয়ে লেখাপড়া করি যেটা এই মহাবিশ্বের যত বড় বড় রহস্য আছে এবং যত চমকপ্রদ ঘটনা আছে তার সবকিছুর সাথেই জড়িত আর কি। এবং আমার সিম্পলি ফিজিক্স পড়তে, ফিজিক্স জানতে এবং ফিজিক্স নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। এটা আমার জীবনের একটা খুব বড় ভালোবাসার জায়গা, এবং আমি নিজেকে সবসময় পরিচয় দেওয়ার সময় বলি যে আমি ছাত্র, কারণ ছাত্রত্বের চেয়ে সুন্দর আর কিছু নেই। ডিগ্রি, পুরস্কার, সাইটেশন, নাম্বার অফ পাবলিকেশনস, দেশে বিদেশে কতটুকু নাম আছে না আছে, এগুলো সবকিছু ছাপিয়ে যায় হলো ছাত্রত্ব, কারণ ছাত্র সবসময় শেখে, এবং এই শেখার আনন্দের চেয়ে বড় আনন্দ কিছু নেই।
তো আমি কতটুকু কি করেছি সেটা আমার পিয়ার যারা আছেন, আমার ফিল্ডে যারা কাজ করেন, তারাই সেটার মূল্যায়ন করবেন। আমি যতদিন বেঁচে আছি আমি এই কাজের ভিতরেই থাকতে চাই। জি স্যার, আপনার কাজ নিয়ে একটু বলি। সুপার কন্ডাক্টিভিটি এবং কম্পিউটেশনাল ফিজিক্স নিয়ে আপনার গবেষণার আগ্রহ, এই বিষয়গুলো আসলে জনকল্যাণে কিভাবে স্যার ভূমিকা রাখছে? পটেনশিয়ালি এগুলো বিশেষ করে সুপার কন্ডাক্টিভিটি, আমি হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টিভিটি নিয়ে আজ প্রায় 28-29 বছর কাজ করছি আর কি। আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমরা হয়তো সামনের দশকে দেখতে পাবো যে সুপার কন্ডাক্টিভিটি কি করে সমস্ত পৃথিবীর প্রযুক্তির উপরে তার দখলটা কিভাবে আসছে। আমরা এখন যে যুগে বাস করি এটা হলো সেমিকন্ডাক্টরের যুগ। চিপ, মাইক্রোচিপ, এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস যেগুলো দাঁড়িয়ে আছে, এটা সেমিকন্ডাক্টিং ইন্ডাস্ট্রির উপরে দাঁড়িয়ে আছে। সুপার কন্ডাক্টিভিটি নিয়ে আমাদের যে কাজ, এবং সেই কাজগুলো যদি আমরা একেবারে মার্কেট লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই জগতের চেহারা অনেকখানি পাল্টে যাবে। কারণ অতি পরিবাহীর যে অদ্ভুত সমস্ত ফিজিক্যাল প্রপার্টিজ আছে, তাতে এখন আমরা যে এই সংকটগুলোর মধ্যে আছি, সবচেয়ে বড় সংকট হলো এনার্জি নিয়ে ক্রাইসিস, যে শক্তির একটা সংকট আর কি। এই তেল, গ্যাস এগুলো ফুরিয়ে যাবে। তারপরে হচ্ছে যে ফসিল ফুয়েল পরিবেশের উপরে বিরূপ ভূমিকা রাখে। তো অনেক জায়গাতেই সুপার কন্ডাক্টিং পাওয়ার সিস্টেম যদি নিয়ে আসা যায়, তাহলে অনেক বড় বড় ক্ষেত্রে আমরা এমন সমস্ত কি বলবো যে অগ্রগতির মধ্যে পড়বো। যেমন আমরা কোয়ান্টাম কম্পিউটিং এর কথা বলি, শুধু ট্রান্সমিশন বা ম্যাগলেভের মতো ব্যাপার না, কোয়ান্টাম কম্পিউটিং এর কথা বলি, কিউবিটের কথা বলি, এইসবের সাথেও সুপার কন্ডাক্টিং টেকনোলজি ভীষণভাবে জড়িত। এই সুপার কন্ডাক্টরটাকে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করতে পারলে তথ্য প্রযুক্তির জায়গাতেও একটা প্রচন্ড বিপ্লব হবে। আর কম্পিউটেশনাল ফিজিক্সে আমরা যেটা করি সেটা হলো ম্যাটেরিয়াল ডিজাইন। আপনি ল্যাবরেটরিতে তৈরি না করে আপনি ফিজিক্স ব্যবহার করে এবং কম্পিউটেশন করে বিভিন্ন প্রপার্টি প্রেডিক্ট করতে পারেন। এর ফলে কি হয় যে যারা তৈরি করে, যারা তারা আগে থেকেই একটা ইন্ডিকেশন পান যে কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কোন ধরনের ধর্মাবলী ইয়ে করা। এই কাজগুলো আমরা করি, কাজে এগুলো সবই আসলে খুব জীবন ঘনিষ্ঠ আর কি, এবং এগুলোর অসম্ভব প্রয়োগ আছে। জি স্যার, জি ধন্যবাদ স্যার। র্যাঙ্কিং নিয়ে একটু কথা বলি। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এই তালিকায় 1000-এর মধ্যে আছে দেশের 5টি বিশ্ববিদ্যালয়। এই 5টি বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাবির অবস্থান 1001 থেকে 1200-এর মধ্যে। র্যাঙ্কিং এ উন্নতি করতে স্যার আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা আপনারা কি করছেন স্যার? না, র্যাঙ্কিং এ উন্নতিতে যেটা করতে হবে আমাদের সেটা হলো যে দেখেন, শিক্ষা কার্যক্রমকে উন্নত করার কোনো বিকল্প নাই। আমরা বারবার গবেষণার কথা বলি, কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে গ্রাজুয়েটরা বের হবে তারা যেন ভালো ট্রেনিং নিয়ে বের। আর গবেষণা তো আছেই। আমার মনে হয় যে আপনি যদি আসলে সাস্টেইনেবল র্যাঙ্কিং এ উন্নতি করতে চান, তাহলে পঠন পাঠন এবং গবেষণা প্রত্যেকটি জায়গাতে আপনাকে গুরুত্ব দিতে হবে। কোর্স কারিকুলামকে আধুনিক দুনিয়ার সাথে সঙ্গতি রেখে সেটাকে উন্নত করা, গবেষণায় বরাদ্দ বাড়ানো, এবং যারা যোগ্য তাদের যোগ্যতার মূল্যায়ন। আমরা বারবার যে ভুলটা করে এসেছি আমার স্বাধীনতার পর থেকেই বা তারও আগে থেকে, সেটা হলো যে আমরা আসলে প্রকৃত অর্থে যোগ্য মানুষগুলোকে ঠিক জায়গাতে নিয়ে আসতে পারি না। এবং এর ফলে যেটা হয়েছে যে আমরা হয়তো বরাদ্দ দিয়েছি, কিন্তু কাকে বরাদ্দ দিলাম তিনি কতটুকু আসলে এটা সুষ্ঠু ব্যবহার করতে পারবেন এই জায়গাগুলো দেখি। আমি বলবো যে বরাদ্দ অনেক গুণে বাড়াতে হবে, ক্লাসরুমের শৃঙ্খলা এবং কোর্স কারিকুলাম আধুনিক করতে হবে, এবং আমাদের ছাত্র ছাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। আসলে তারা যে জীবন যাপন করে লেখাপড়া করে, তারা যেটুকু করে সেটুকু আসলে কম নয়। হলের এই পরিবেশ, এই খাবার, এরপরে তারা যেটুকু করছে সেটুকু খুব কম নয়। স্যার, বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে কি পদক্ষেপ নিচ্ছেন স্যার? আবাসন সংকটে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে দুটো বহুতল ভবন বিশিষ্ট হলের কাজ চলছে, এবং এই কাজও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে প্রায় থেমে গিয়েছিল। আমরা সেটাকে আবারও সচল করেছি।
এবং বুঝতেই পারছেন যে একটা গণ অভ্যুত্থানের পরে কাজ থেমে যাওয়াটা কিসের ইন্ডিকেশন। কারণ আসলে গণ অভ্যুত্থান হলে হল নির্মাণ থেমে যাবে এমন তো হওয়া উচিত না। তো নিশ্চয়ই কিছু কারণ ছিল বলে এগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সেগুলো আবার সচল করছি এবং আমাদের একটা অনেক বড় একাডেমিক ভবনের কাজ অর্ধেক হয়ে আছে। এই জিনিসগুলো উপরে আমাদের এখন বিশেষ জোর দেওয়া হচ্ছে এবং এটাও আমরা কিছু এর বাইরেও আমাদের কিছু পরিকল্পনা আছে, যেগুলো পরিকল্পনা মন্ত্রণালয় শীঘ্রই এগুলো নিয়ে আমরা বসবো এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে। সেটা হচ্ছে যে আমরা আসলে এই মুহূর্তে 3/1 ছাত্রছাত্রীকে আবাসিক এটাকে অন্তত দ্বিগুণ করার একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের নিতে হবে। আমরা কবে সবাইকে আবাসন দিতে পারবো জানি না, কিন্তু এটা খুবই কম। এই মুহূর্তে যেটা আমরা করতে পারছি সেটা খুবই কম। তো এই ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে এবং আমরা কাজ করছি। স্যার, আবাসিক হলগুলোর খাবারের মান নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ, খাবারের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় স্যার। খাবারের মানটা কিভাবে উন্নতি করা যায় স্যার? খাবারের মান উন্নয়নের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বাজেট। আমাদের এই উত্তরবঙ্গে হলগুলোতে আমাদের যেসব ছাত্রছাত্রীরা থাকে তারা আসলে তাদের ভিতরে একটা বড় অংশ উচ্চ মূল্য দিয়ে তারা ডাইনিং আসলে চালানোটা তাদের জন্য খুব কঠিন আর। কিন্তু যে বাজেটে চলছে তাতে খুব ভালো কিছু করা কঠিন যদি না আমরা একটা ভর্তুকি দিতে পারি। তো এই মুহূর্তে ভর্তুকির জন্য কোনো অ্যালোকেশন নাই। আমি চেষ্টা করছি আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে সেইটাকে সচল করার, রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এবং সেখানে একটা অ্যাপিল রাখতে চাই এবং অ্যাপিল রাখবো যে আমাদের লক্ষ লক্ষ অ্যালামনাস সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা যদি সবাই মিলে একটু করেও কন্ট্রিবিউট করেন তাহলে আমাদের অন্তত ছাত্রছাত্রীদের এই 3 বেলা খাবারের মান নিয়ে আমাদের অত চিন্তা করতে হয় না। আমাদের অনেকগুলো এভিনিউ আছে। একটা হচ্ছে যে ভর্তুকির জন্য আবেদন করা, যেটার ব্যাপারে আমি যে খুব আশাবাদী তা বলবো না, কিন্তু আমাদের যারা অ্যালামনাস আছেন অফকোর্স তাদের সুযোগ আছে যে এখানে অনেকখানি কন্ট্রিবিউট করা। জি স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কি কি গবেষণা প্রকল্প চলমান রয়েছে? বিগত সময়ে উল্লেখযোগ্য কয়েকটি গবেষণা কর্ম সম্পর্কে যদি বলতেন স্যার। এখানে আমাদের গবেষণা প্রকল্প যেগুলো আছে এর মধ্যে অনেকগুলো অংশ আছে। প্রত্যেকটা ফ্যাকাল্টির গবেষণার ধরন ধারণ আলাদা। আমাদের কৃষি অনুষদে যে গবেষণাগুলো হচ্ছে সেটা একেবারে মাটি এবং মানুষের খুব কাছাকাছি, এবং তারা উন্নত জাত গবাদি পশু পালন এগুলো নিয়ে মিনিংফুল কাজ করছেন। এই মুহূর্তে আমাদের যে ওই হাঁস মুরগির টিকা, এইটা নিয়ে একটা বড় প্রজেক্ট চলছে। ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ন্যানো ফ্যাব্রিকেশন, থিওরিটিক্যাল কন্ডেন্স ম্যাটার ফিজিক্স এগুলো নিয়ে কাজ চলছে। আমাদের বায়োলজিক্যাল সায়েন্সেস ডিপার্টমেন্ট যেগুলো আছে সেখানে আমাদের সাপের বিষ, টক্সিসিটি, তারপরে হচ্ছে যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এই সমস্ত জায়গা নিয়ে অনেক কৃতি গবেষক কাজ করছেন। ফিশারিজ ডিপার্টমেন্ট খুব তাৎপর্যপূর্ণ কাজ করছে। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যেটা আছে তারা বিগ ডেটা অ্যানালিসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো নিয়ে তাদের কার্যক্রম আছে। কলা এবং সমাজ বিজ্ঞান অনুষদেও আমাদের দেশের বিভিন্ন সমস্যা, আবাসন, তারপরে হচ্ছে জলবায়ু, এগুলোর যে ইম্প্যাক্ট মানুষের উপর, এগুলো নিয়ে কিছু কিছু প্রজেক্ট চলছে। সামাজিক সমস্যা এগুলো, নারী নির্যাতন, এগুলো নিয়েও কাজ হচ্ছে। তো কাজ হচ্ছে, কিন্তু এই কাজের পরিমাণ আরো অনেক অনেক বেশি হওয়া উচিত। এটুকু হচ্ছে, সেটুকু আমি মনে করি না যে আমরা যদি আসলে একটা ভালো বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই তাহলে এই কাজের গুণগত মান এবং পরিমাণ সবগুলোই বাড়াতে হবে। জি স্যার, শিক্ষক শিক্ষার্থীরা আসলে বলছেন যে গবেষণা, যে আপনি যেটা বললেন, শিক্ষক শিক্ষার্থীরাও তাই বলেন যে আসলে গবেষণার যে বাজেট দেওয়া হয় এটা আসলে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। একদম, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। ইনফ্যাক্ট সপ্তাহখানেক আগে আমি আমার হিসাব পরিচালক আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম এবং আমরা গবেষণার ব্যাপারে একটা খসড়া আমাদের কিছু কথাবার্তা সেখানে বলে এসছি আর কি। আবারও বোধহয় কয়েকদিন এই সামনের সপ্তাহে ইউজিসিতে একটা মিটিং আছে, সেখানে আমি হয়তো এইটা নিয়ে কথা বলার আবারও সুযোগ পাবো। কথাটা হচ্ছে যে আমাদের এই প্রশাসনের বয়স 3 মাস, কিন্তু এরই ভিতরে বিভিন্ন জায়গাতে কথাবার্তা আমরা শুরু করেছি, কিছু আশ্বাসও পেয়েছি। এখন বাকিটা সময় বলবে যে আমরা আসলে কতদূর এগোতে পারবো।
জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় দিয়েছেন। আপনার আপনাকেও যে ধন্যবাদ নতুন আরকি। দায়িত্ব, জি স্যার, আপনাকেও এটা ধন্যবাদ। আসলে আশা করি আমরা উজ্জ্বল হবে। আপনি আপনার যে মেধা, দক্ষতা, যোগ্যতা সেটা দিয়ে রাজশাহী ইউনিভার্সিটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন স্যার। আমাদের অফিসিয়াল ইন্টারভিউ স্যার এখান পর্যন্তই। আপনি যদি আমাকে একটু সময় দেন স্যার, আমরা একটু কথা বলব।